পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিবাড়িয়া ইউনিয়ন এখন মিরাজ বাহিনীর আতঙ্কে কাঁপছে। ফিল্মের খলনায়ক স্টাইলে তার চলাফেরা। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ইউনিয়নে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়ান। সাথে থাকে রড, হকি স্টিক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। কেউ তার কথার অবাধ্য হলে তার উপর চলে নির্যাতন। এমনই অভিযোগ মজিবাড়িয়া ইউনিয়নবাসীর। ওটা কি 11:30 হবে, আমি ব্রিজের ওখানে গেছি চা খাইতে যাওয়ার পর দেখি হুন্ডো আইতেছে। আমি এই যে ব্রিজে খারাইছি, আইয়া শুনলাম যে সাইদুল ওরে খুঁজতে আছে, আর বাপেরে খুঁজতে আছে, সজলের খুঁজতে আছে। খুঁজতে হলে বারেক চেয়ারম্যান পড়া মিরে আসতে আনুমানিক 20 থেকে 25 খান গাড়ি হইবে। প্রত্যেকটা গাড়িতে 3-3 জন লোক, তাদের কাছে লাঠি ছিল, জিআই পাইপ ছিল। এনে খোঁজাখুঁজি করে তো হঠাৎ করে লোকজন নাই, এরা কি করতে আছে। এইবার সজলের বাড়ির সামনে যাইয়া হুন্ডা দিয়া হরেন বাজাইতে আছে, সজলের গালাগালি করতে আছে। এই দেখছি আমি দরজার যে বাইরেছি, আমি কোলাই যাবো সেই সময় দেখি যে এই হুন্ডোগুলো না খালি ওই আওয়াই দিয়ে ওই দৌড় যেতে লোক মনে করেন আমার চোখের সামনে 15-16টা হুন্ডো। মিরাজ মিয়া মজিবাড়িয়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। জানা যায়, ঈদের ছুটিতে একই ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাজমুল আহসান সজল ও সাইদুল ঢাকা থেকে বাড়িতে আসেন। এই সময় মিরাজের মাদক কারবার সহ বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করলে মিরাজ তাদের দেখে নেয়ার হুমকি দেন। আমার পিতার নাম মোহাম্মদ মিজানুর রহমান খোকন বিএসপি। আমার বাড়ি দক্ষিণ মজিদপুরে 8 নং ওয়ার্ড 6 নং মজিদপুরে ইউনিয়নের আমি ছাত্র দলের সভাপতি প্লাস বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য। আমি দীর্ঘদিন ধরে এলাকায় আসি এবং আমাদের যে পার্শ্ববর্তী বর্ডার বরগুনা এবং আমার বাড়ির পাশে একটা নতুন ব্রিজ হয়েছে, ওইখান থেকে প্রতি রাতেই মাদক চোরাকারবারি হয়। এটার সাথে যারা যারা জড়িত, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা এলাকার যুব সমাজ প্লাস ছাত্রদলের কর্মীরা আমরা সোচ্চার হই যে পোলাপানগুলো ধ্বংস হচ্ছে। এর প্রতিবাদে যারা যারা জড়িত তাদের সাথে আমরা কথা বলি। এটা নিয়ে মিরাজের সাথে দীর্ঘদিন আমরা জানি ও এর সাথে জড়িত, আর মামা বাড়ি আমাদের বাড়ি। এটা নিয়ে হয় দীর্ঘদিন ধরে পারিবারিক একটা দ্বন্দ্ব এবং এই রাজনৈতিক দ্বন্দ্ব। এটা নিয়ে তার সাথে আমাদের সাথে একটা ঢাকা বৈশা এবং এলাকায় কয়েকবারই মানে এটা নিয়ে বসা হয়েছে, কিন্তু সে প্রত্যেকটা স্পটেই বসার পর সে আক্রমণ করে আমাদের কর্মীদের উপর বা আমাদের যে তার আত্মীয় স্বজনের উপর। এটার পরিপ্রেক্ষিতে আমরা ঈদের দিন দাওয়াত ছিল আপনার ভয়াং বাজারে, ওইখানে যাই। সে আমাদের উপরে অ্যাটাক করে এবং অ্যাটাকটা করে সে চৌরাস্তায় বসে। ওখানে সে সুলতানাবাদ থেকে ফোন দেয়, ওইখানে হকি স্টিক তারপর রান্দা এগুলো নিয়ে তারা মুভি স্টাইলে আপনার খোলা টমটমে আসে। স্থানীয় লোকজন সুমন, তানজিল এদের নেতৃত্বে আমরা ওইখানে ওদের সাথে মানে ওরা আমাদের উপরে অ্যাটাকটা করতে পারে না, আমরা ওখান থেকে সরে যাই। পরবর্তীতে আমরা উপজেলা নেতৃবৃন্দকে জানাই এবং স্থানীয় লোকজন তারা বসে এবং ওর চাচা দুলাল মাস্টার সহ আমরা ওইখানে বসি। ওকে উপজেলা নেতৃবৃন্দ এসে ওকে নিয়ে নদীর পাড়ে যায়, ওর প্রায় 1 ঘন্টা বুঝায়। ও ওই পরিস্থিতি ওইখানে বসার পর সে ওইখানে ওর চাচার সাথে তার কথাও শোনে না। পরে ওইখানে একটা আবার ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে এটা সমাধান হয়, আমরা ওখান থেকে চলে আসি। ওর ওই যে একটা আমাদের প্রতি আক্রোশ রয়ে যায়। ওইটার পরে গত পরশুদিন 2 তারিখ সকাল 11টার সময় আমার গ্রামের বাড়িতে আমার ভাতিজা সাইদুল, ওর সাথে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল ওইটা, এবং আমার সাথে আক্রোশমূলক সে গাজীবেরি হতে প্রায় 20 থেকে 25টি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র, পাইপ, হকি স্টিক, সেনা, বগি এগুলো নিয়ে সবগুলো গাড়ির সাথে বাঁধা ছিল। ওইগুলো নিয়ে আমার বাড়ির পাশে যে পুরান বাড়ি আমাদের ওইখানে আসে। ওইখানে একটা মুসলমানের অনুষ্ঠান ছিল, প্রায় 300 মানুষের দাওয়াত। আমরা ওইখানে থাকবো এইটা ও টের পাইছে। টের পাওয়ার পর ওইখানে যাই আমাদের খোঁজে, কিন্তু আমাদের না পাইয়েও আসে আমার বাড়ির সামনে এসে হুইচাল গালিগালাজ করে আমার উঠাই নেবে। কিন্তু ওরা ওইখানে এসে শুনে যে আমরা খোলছেখালি আছি, ওরা ওইখান থেকে আসে খোলছেখালি আসার পরই মোটরসাইকেল রাইখা সাইকেলকে দেখে দাঁড়ানো একটা দোকানের সামনে, বলতে আছে ধর কইয়ে লড়ান দিয়েছে। তখন দোকানদাররা বলে কি হয়েছে, পরে দেখে যে সাইদুল রে তারা ধাওয়া দিছে। পরে দোকানদাররা এটারে মানে ফিরানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে আমিও ওপার থেকে আসি, আমরা পরবর্তীতে ওদের ধাওয়া দিই, কিন্তু এক পর্যায়ে তারা চলে যায়। এই পর্যন্ত হয়েছে। তারপর সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে যে দেখাই দেবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং মিরাজ ভাইয়ের সাথে আমার সাথে একটা পারিবারিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক। মিরাজ ভাইয়ের যে বোন, ফুফাতো বোন, সে আমার ভাবি, মেজ ভাবি। এটা সে যখন আমার উপরে চড়ো হইতেছে, আমি সর্বক্ষণিক আমার ভাবিরে ইনফর্ম দিচ্ছি
ইনফর্ম দেওয়ার পর তারা পারিবারিকভাবে আমার সাথে এদের সাথে অনেক কমিউনিকেশন করছে ফ্যামিলি নিয়ে নেওয়ার পরে তারা ব্যর্থ হয়েছে। আমার বারবার ঢাকাতে অ্যাটাক করছে, মহাখালীতে, মিরপুরে অনেক পোলাপান নিয়ে ও জায়গায় আমার অ্যাটাক করছে, কিন্তু মারতে পারি না। আমি যে কোনো কৌশলে আমি সেফলি চলে আসছি। কিন্তু ফয়সাল মেয়ের দায়ার দুলো ভাই মিরাজ ভাইয়ের মিলমিশের কথা আমি ফ্যামিলিগতভাবে অবগতর জন্য গেছি। যাওয়ার পরে ওই জায়গায় মিলমিশ হয়েছে, কিন্তু ওই জায়গায় মিলমিশ হওয়ার শেষ মুহূর্তে মিরাজ ভাই সে আমাকে উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে তারপর ওই জায়গায় কোনো সমাধান হয় না। তারপর আমরা এসে পড়ছি। তারপর বিভিন্ন লোকের কাছে হত্যার হুমকি, বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে যে পোলাপান চলে তাদের যদি তাদের এলাকায় দেখে তাদের হ্যারাসমেন্ট করে, আটকাই রাখে, মারে, এই অবস্থায়। তারপর সে ঈদের সময়, ঈদের 1 মাস আগে, রোজার 2-3 দিন আগে আমার এলাকার এক ছোটো ভাইরে ফোন দিয়েছে আমার সামনে যে সাইদুল বাড়ি আসছে কিনা, কবে আসবে, ওরে ধরে নেব, ওরে ধরে নিয়ে ওরে হত্যা করবো, ওর সাথে বুঝ করা আছে। তারপর আমরা বয়াঙে যাই। বয়াঙে যাওয়ার পরে আমরা 2-3 জন লোক বয়াঙে গেছি। যাওয়ার পরে আমাদের উপরে ফিল্ম স্টাইলে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে ওই জায়গায় স্থানীয় লোককে তারা যারা ছিল তাদের এসে আমরা সেফলি থাকতে পেরেছি। তারপরে আমরা ওই জায়গাতে বাড়িতে চলে আসছি। পরবর্তীতে গত 2 এপ্রিল সকালে সজল ও সাইদুলকে খলিশাখালী বাজারে দেখতে পেয়ে মোটরসাইকেল বহন নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের ধাওয়া ও হামলা করে মিরাজ বাহিনী। তবে স্থানীয় ব্যবসায়ী ও জনতার তোপের মুখে পালিয়ে যায় তারা। ওরা মিরাজের নেতৃত্বে মনে হয় 10টা 12টা বা 15টা মোটরসাইকেল হইতে পারে, আইসে এই জায়গায় ওরা ব্রেক করিয়া সাইকেলের আক্রমণ করা শুরু করে। আমরা স্থানীয় যারা ছিলাম সবাই নামবে ওদেরকে সেভ করা বা মারামারি যাতে না হয় এই জিনিসটা আমরা একটু ফিরাইতে যাইয়া, তো আমি ওই সময় একটু আহতও হয়েছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেহেতু তো ফিরে দিতেই পারি না। তারপরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা সরাইতে পারছি, আল্লাহর রহমতে। পরবর্তীতে সাবেক ওই ছাত্রদল নেতা সজলকে ফোনে গুলি করে হত্যার হুমকি প্রদান করেন মিরাজের সহযোগী আবুল কালাম। মিরাজ কি করছিস তুমি? মিরাজ আমার কলজা, মিরাজ আমার কলজা। তুমি পারলে মিরাজের কিছু করো, যাও, তোমার আমি চিনি না। তা যা, তোরে আমি বলে দিলাম, ও তোর হাত জাগাইছে না, তুই যদি মনে কর তোর হাত জাগাইছে, তোর মারবো ওই হাত দিয়া। তুই পারলে আর করিস। খানকির বলা রে, তুই আমার নাম ধরে কইছিস না, হে সুদানির বলা। তোর মা যদি বরফ পাতা বিষয় খানকির বলা, তোর সজলে বাপেটে জিজ্ঞেবে আমার কথা যে আমি কেমন তোর গুলি করবো, তার লইতে বাইরে যাবো মাথা। তবে মিরাজের সহযোগী আবুল কালাম হুমকির বিষয়টি অস্বীকার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আবুল কালাম ভাই বলছেন? জি। সজল নামে কাউকে আপনি ফোনে, মুঠোফোনে হয়তো এই হুমকি, মানে এই হত্যা করার, গুলি করে হত্যা করার হুমকি দেওয়ার একটা মানে অডিও আসছে আমাদের কাছে। এই ব্যাপারে একটু যদি কিছু বলতেন। ভাই কই না তো, আমি তো এরকম কাউরি বলি নাই। সজল মুঠোফোনে? না না, সজল ভাই তো আমার বড় ভাই, সে তো আমি তো সাইদুল। না না ভাই, এরকম আপনি যদি আমার নাম্বারটা আপনি তো অবশ্যই দেখছেন তাই না? রেকর্ড করলে তো আপনার এই নাম্বারই রেকর্ড হবে তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি এটা যাচাই করে দেখেন, কারণ আমি মুখে বলবো করি নাই, যদি কাজে প্রমাণ হয় তাহলে সেটা অন্যরকম না। তাহলে আপনি দেখেন ট্রাই করে, আমি এরকম কিছু বলি না। আর সজল ভাইয়ের সাথে আমার সাথে সেই ছোটবেলা থেকে সম্পর্ক। এছাড়াও কিছুদিন পূর্বে দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের ইমাম হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে অনুষ্ঠান থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ করেছে। দীর্ঘদিন আমি মিরাজ মামার সাথে রাজনীতিতে জড়িত ছিলাম, তার সাথে আমি রাজনীতি করি না কোনো এক কারণে, আর আমার ভালো লাগে। সংগঠন করে বাংলাদেশ ছাত্রদল, আমি তার সাথে কোনো কারণে রাজনীতি করি না। তো হঠাৎ আমি তার সাথে কথাই বলি না, কোনো কারণে কথা না বলায় আমি একটা সামাজিক অনুষ্ঠানে যাই, দক্ষিণ সুলতানাবাদ ট্যাঙ্গাতলা। এই সামাজিক অনুষ্ঠানে তিনি আমাকে আমার মুঠোফোনে ফোন দেয়, দিয়ে বলে যে তুই কোথায় আছো? বলছি আমি জমাতে আছি। বলে আমি তো জমাতে। আমি বলছি আমি তো আপনাকে দেখতেছি। পরে বলে আমার কথা শুনিস। আমি কথা শুনতে যাই, আমার স্থানীয় বড় বাইরে ছিল, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ছিল ওখানে। পরে কোনো কথা না বললে আমার ওই স্থানীয় সুলতানাবাদের পোলাপানরে বলে যে তুমি আর উড়ে নিয়ে যাও, লাগে হিসেব নিকেশ আছে। পরে আমি ভয় পাই। ভয় পাওয়ার পরে আমার একটা বড় ভাই আছে, আমি তাকেও ফোন দেই, স্থানীয় চেয়ারম্যানের বাইরেও যায়। আর আমার একটা বড় ভাই যে আমাকে সুলতানাবাদ হিরোনের দোকানে নিয়ে বসায়। আমি জায়গায় বসি, বসার পরে আমাকে প্রশ্ন করে যে তোমার সাথে ইদিস মাস্টারের সাথে কি হয়েছে? আমি বললাম যে তার সাথে আমার সাথে কিছু হয় না। পরে আমাকে বলে যে আরিফ তুই ফোন দিছো কেন, পর্দার বিষয় নিয়ে? স্কুল কি তোর বাবার? আমি বলছি যে না, স্কুল আমার বাবার না, তবে আমার বাপদাদার জমিতে। তো এই কথা বলার পরে বলছে যে তুই অনেক অন্যায় করছিস। পরে এই চেয়ারম্যানের ভাইকে ইলিয়াস মোল্লা বলে কি যে কোনো অন্যায় করলেও করছে, না করলেও না করছে।
আমাকে বলে ইমাম তুমি ওর ছোট, ওর কাছে গিয়ে মাপ চাও। আমি ওর কাছে গিয়ে ভুল স্বীকার করলাম যে মামা আমার ভুল হয়েছে, আমার মাপ করে দেন। তো এই কথা বলার পরে আমারে বলে যে তোর কোনো মাপ নাই, আর তুই ভুল করছো, আমার অস্তিত্ব নিয়ে টানতেছো, আমার রাজনীতি শেষ করছো, তো ঠ্যাং ভাঙ গেলাম অমুক সমুক। পরে আমি কি মামা আপনি আমার সিনিয়র, আপনার মারার আমার অধিকার আছে, তোমার মাইরেন, কিন্তু আমার অন্যায়টা দেখে আমার অন্যায়ভাবে মাইরেন না। এই অন্যায়ভাবে বলার পরে আমার মারা শুরু করতেছে। আমার ওই জায়গায় বসে মারছে। ইলিয়াস মোল্লার হাতে একটা ঘড়ি ছিল, ওইটা ভাঙিয়ে ফেলাইছে ফিরিয়ে যাওয়ার পরে তারে, এবং স্থানীয় যারা ছিল সবারই মোটামুটি মারছে। ওই জায়গা থেকে মারার পর আমার সুলতানাবাদ মাঠে নিয়ে মারছে, আমার গলা পাড়াই ধরছে, অনেক কিছু করছে। হ্যাঁ, লাঠি দিয়ে মারছে, আমার এখনো দাগ আছে। তারপর আমি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন নান্নুকে জানাই, এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এই সুজন শিকদারকে জানাই, এবং উপজেলা বিএনপির সেক্রেটারিকে জানাইছি, মোটামুটি সবারই জানাইছি, কিন্তু এই বিষয় নিয়ে আর আমি কোনো কথাবার্তাই করিনি। এই পর্যন্তই শেষ হয়ে গেছে। এছাড়াও তার বিরুদ্ধে দখলবাজি ও মাদক কারবারির অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত মিরাজ মিয়া জানান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মাদকের সাথে সংশ্লিষ্টতার বিষয়টিও তিনি অস্বীকার করেন। একটা ব্যাপারে ফোন দিছিলাম, ওই আপনার বিরুদ্ধে একটা ভিডিও হয়েছে, তো এই ব্যাপারে একটু জানার জন্য। এবং এলাকাবাসীর কিছু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি মাদক কারবারির সাথে জড়িত, এই জন্যই বাধা দিয়েছে সজল নামে ওই ব্যক্তি, সেই জন্য নাকি তারে হামলা এবং তার বাড়ির সামনে লোকজন নিয়ে ধাওয়া করছেন, এবং খরিশাখালী বাজারে একটা সিসিটিভির ফুটেজ আছে। এই ব্যাপারে একটু যদি বলতেন। জি ভাই, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমার কথা হচ্ছে আমি মাদকের সাথে জড়িত, এর যদি কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে তাহলে আমি অবশ্যই দোষী। আর আমি মাদক কারবারি করছি যদি এরকম কোনো সঠিক প্রমাণ থাকে যে অমুকের কাছে আমি বিক্রি করছি বা কাউকে কারোর সাথে এই সমস্ত জিনিস নিয়ে কোনো লেনদেন করছি। এরপরে হচ্ছে আপনার মানে ফুটেজ যেটা বলছেন যে চান্দখালী বাজারের ফুটেজ চান্দখালী বাজারে অবশ্যই মনে করেন যে একটা ঝামেলা হয়েছে, সেখানে আমরা ঝামেলা করি নাই, ঝামেলা করছে ওরা, রামদা টান্দা নিয়ে, ঠিক আছে, ফুটেজটা যেটা আমি বলি, আপনি আমার ফুটেজটায় আপনি যদি দেখেন, যদি আমাদের হাতে বা আমার হাতে কোনো প্রকার ফুটেজটায় দেখা যায় যে আপনি একজনের দিকে ফিরে যাচ্ছেন লোকজন নিয়ে, এবং আর একটা ভিডিওতে দেখা যায় যে ওই যে সজল আর একটা লোক আছে, কি যেন নাম, হ্যাঁ, এদের বাড়ির সামনে গিয়ে বকাঝকা করছেন এবং তাদেরকে হুমকি দামকি দিয়েছেন। এবং আর একটা কল রেকর্ডে শোনা যায় যে মুখ দিয়ে গুলি করবো, পুটকি দিয়ে বের হয়ে যাবে। এরকম কোন কথা তাদের সাথে আমার মানে এরকম একটা রেকর্ড আসছে আমাদের কাছে, এই ব্যাপারে একটু বলেন সংক্ষেপে। মানে এরকম কোনো কথা আগে আমার লাইফে কোনো জায়গায় বলি নেই, ঠিক আছে, কাউকেই বলি নেই। যদি এরকম আমার ভয়েস হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ যদি আমার মানে বিচার হয় আমি মাথা বেঁধে নেব। যদি এরকম কোনো রেকর্ড আমার মুখ থেকে হয়, আমার ভয়েস যদি থাকে, আমি সর্বোচ্চ বিচার মানে মেনে নেব। এদিকে মির্জাগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামীম হাওলাদার তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। হ্যাঁ, এলাকায় লোকমুখে অভিযোগের বিষয়ে আপাতত সত্যতা পাওয়া যাচ্ছে, বিস্তারিত তদন্তে পরবর্তীতে বেরিয়ে আসবে এবং আদালতে প্রতিবেদন দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।